আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো ভালোবাসার খুনসুটি গল্পের 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সকালের কোলাহলপূর্ণ বিয়েবাড়ির আমেজটা একদমই আলাদা এক রূপ ধারণ করে। হই হুল্লোড়, বাচ্চাদের ছোটাছুটি, বাড়ির মহিলাদের বিভিন্ন ধরনের কাজের তারা, ছেলেদের ছোটাছুটি করে রান্নার তদারকি করা, অপরদিকে ডেকোরেশনের কাজ। এর মধ্যে মাঝখানে আমাদের কাজিন দলের একমাত্র কাজ হলো খাওয়া দাওয়া, সাজগোজ আর জমিয়ে আড্ডা দেওয়া। গ্রামের বিয়ে বাড়িতে এমন আমেজ থাকলেও শহরের বিয়ে বাড়িতে এমন কিছুর দেখা পাওয়া দুরস্কর হয়ে যায়। কিন্তু বাসার পাশে বিশাল পরিমাণের ফাঁকা জায়গা থাকার কারণে রিমিয়াপুর বিয়েতে ঠিক এমনটাই হচ্ছে। আর এর পুরো ক্রেডিটটা তাসফি ভাইয়ের। নাচ গান আড্ডা দিতে দিতে প্রায় রাত অনেকটা হয়ে গেছে, অনেক গভীর রাত হয়ে গিয়েছিল। সকালের দিকে ঘুমটা অনেকটা ভারী হলেও ঘুমাতে পারলাম না শান্তির ঘুমটা। কাজিন দলের অত্যাচার আর আম্মুর কর্কশ কণ্ঠের ডাক শুনে বাধ্য হয়েছি বিছানা ছেড়ে উঠতে। এখনো তেমন একটা বেলা না হলেও বিয়ে বাড়ির হিসাব করতে গেলে অনেকটাই বেলা হয়ে গেছে। যে যার মতো ব্যস্ত থাকায় কাউকে না ঘাটিয়ে সোজা নিচে নেমে এসেছি। নিচে নেমে চারিদিকটায় চোখ বুলিয়ে দেখলাম। চারিদিকটায় চোখ বুলিয়ে দেখার পরে ঘুমের রেশটা যেন কেটে গেল, মনটাও অনেকটা ফুরফুরে হয়ে উঠলো। সত্যি তাসফি ভাইয়ের তুলনা হয় না। এত সুন্দর করে যে ব্যবস্থা করে নিবে কেউ চিন্তাও করেনি। রিমিয়াপুর বিয়েটা সবার ইচ্ছা মতো গ্রাম থেকে দিতে চাইলেও তা আর সম্ভব হয়ে ওঠেনি। আপুর শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই সিদ্ধান্ত পাল্টে নেই সকলে। আমি তো ভেবেছিলাম বড় বাবা হয়তো কমিউনিটি সেন্টার ভাড়া করবেন, কিন্তু ঘুম থেকে উঠে আমি নিচে এসে এগুলো দেখে অবাকের মাত্রা যেন ছাড়িয়ে যায় আমার। পরে এক ফুফাতো ভাইয়ের থেকে জানতে পারি এই সকল ক্রেডিটটা হলো তাসফি ভাইয়ের। আমাদের বাসার সামনে 3 তলা একটা অপূর্ণ বিল্ডিং এর নিচতলা ও দোতলায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিল্ডিং এর শুধু ছাদ পর্যন্ত করা হয়েছে দেখে কোনো অসুবিধা হচ্ছে না। চারদিকে বড় বড় কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। বাসার সাইডে ভাড়া করা আছে পুরুষ ও মহিলা, যারা রান্নার আয়োজন করতে ব্যস্ত। একটু হেঁটে চলে আসলাম সেই কালকের গায়ে হলুদের জায়গাটায়। কালকের পুরো ডেকোরেশনটা আজকে খুলে ফেলছে, কিন্তু কেন খুলছে? এই কেনর উত্তরটা আমি খুঁজে পেলাম না। এখানে রিমি আপু ও দুলাভাইকে বসানো হবে হয়তো, তাই আমাদের মহাবিজ্ঞ তাসফি ভাই এগুলো খুলে নতুন করে সাজাতে চাইছেন। মনে হয় এটার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব তার নিজের কাঁধে নিয়েছেন। মাঝখানে দাঁড়িয়ে থাকা বাকি কাজিনদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। প্রচুর ব্যস্ত তিনি, এতটুকু বেলায় হাঁপিয়ে উঠেছেন যেন, হয়তো অনেক সকালে উঠেছেন। তাসফি ভাইয়ের কথায় সবাই একে একে করে কাপড়, ফুল আর চেয়ার আনতে লাগলো। সবাই ফুল দেখে দাঁড়িয়ে থাকতে পারলাম না আর, এগিয়ে গিয়ে একটা একটা করে নেড়েচেড়ে দেখতে লাগলাম ফুলগুলো। হঠাৎ মাথায় কেউ একটা টোকা দিতে ফিরে তাকালাম পিছনে। তাকিয়ে দেখি আমার ফুফাতো ভাই এবং চাচাতো ভাই দাঁত কেলিয়ে হাসছে। প্রচন্ড বিরক্ত নিয়ে বললাম, মাথায় টোকা দিলি কেন? আমার লাগে না বুঝি? শয়তান কোথাকার। আমার কথার উত্তরে বলল, তোর আবার লাগেও নাকি? জানতাম না তো। ফুলগুলো এভাবে নষ্ট করছিস কেন রে পেতনি? কত কষ্ট করে নিয়ে আসছি জানিস? কথাগুলো যে এইভাবে শুনতে পাবো জানাই ছিল না আমার। বড় চাচা ও আব্বুর চাচাতো ভাই বোনের ছেলেরা হাত বয়সে ও আমার থেকে কিছুটা বড় হলেও ওকে আমি তুই করে ডাকি। তার মূল কারণ হলো সবসময় আমার পিছনে পড়ে থাকা, খোঁটা দেওয়া সহ সারাক্ষণ জ্বালানো। রাহাতের বাবা আয়ুব কাকু রোকিয়া ফুপির সাথে সম্পর্ক করে বিয়ে করেন। পরিবার থেকেও কোনো বাধা ছিল না তাদের। আমাদের ছোট্টবেলাটা অনেকটাই গ্রামে বেড়ে ওঠায়। রাহাতের সাথে সম্পর্কটা এমন হয়ে যায়, ঝগড়া করা, একে অপরকে খোঁজাখুঁজি, ভালোবাসা, দুজন দুজনকে কেয়ার করা লেগেই থাকে। আমি কিছুটা শান্ত স্বভাবের হলেও রাহাতের সাথে ঝগড়ার সময় অন্যরকম হয়ে যায়। তার মূল কারণটা অবশ্য রাহাতকেই ধরা যায়। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এমনটাই। সবসময় ছোট বোনের মতো আমাকে আগলে রাখতেও কখনো ভোলে না। মাঝে মাঝে রাহাতের খুনসুটি, কেয়ার, ভালোবাসায় নিজের সেই হারিয়ে যাওয়া ভাইয়ের অভাবটা পূরণ হয়ে যায়। কটমট করে তাকালাম রাহাতের দিকে আর বললাম, লাগে না আমার, তাই না? তোকে যদি দেই তাহলে তোর লাগবে না, শয়তান একটা। বলেই কয়েকটা বাড়ি দিলাম রাহাতের হাতে। হাত ধরে ডলতে ডলতে আহ করে উঠলো। কান দিলাম না ওর কথায়, আবার ওর হাতে বাড়ি দিয়ে বলে উঠলাম, আর কি বললি তুই? কি বললি আমি পেতনি? পেতনি মনে হচ্ছে আমাকে দেখে, শয়তান ছেলে। ভুল কি বলেছে ও? ভূতের মতো চোখের নিচে কাজল লেপটে রেখেছিস, তাতে তোকে পেতনি না বলে রূপাপরি বলে ডাকবে নাকি? ভাগ্যিস তোকে দেখে বেচারা হার্ট অ্যাটাক করেনি। রাহাতের মুখে বলি ফুটার আগেই তাসফি ভাই কথাটা বলে উঠলেন। শেষের কথাটা বেশ নাটকীয় ভঙ্গিতে বললেন,
এতেই যেন সবার মাঝে হাসির রোল ফেটে পড়ল। মেজাজটা তেমন আরো বিগড়ে গেল আমার। আসলে উনি অতি উচ্চ লেভেলের বজ্জাত একটা মানুষ। কালকের কাজল না ওঠানোর ফলে চোখের নিচে কিছুটা লেপ্টে আছে, তাতে মোটেও খারাপ লাগছে না দেখে। নিচে আসার আগে খুব ভালো করে আমি দেখে এসেছি, কিন্তু এটা নিয়ে ওনার খোঁচানো শুরু হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারিনি। উফ, অসহ্য। মুখে কিছু বলতে না পারলেও মনে মনে ঠিক একটা গালি দিলাম ওনাকে। তাসফি ভাইয়ের সাপোর্ট পেয়ে আগের চেয়েও আরো জোরে মাথায় একটা টোকা দিয়ে রাহাত বলে উঠলো, দেখলি তো তোকে কেন পেতনি বললাম? পেতনি সেজে ঘুরে বেড়াচ্ছিস, আর আমি বললেই দোষ। বজ্জাত মেয়ে, আমাকে মারতে মারতে হাতটা একদম লাল করে ফেলেছে। গার্লফ্রেন্ড আমার কষ্ট পাবে না বুঝি? এবার রাহাতের হাতে আবারও মেরে বললাম, কি বললি? আমাকে মারলি তুই? মারলি আমায়? শয়তান ছেলে, ব্রেকআপ করাবো তোর, তখন বুঝিস। আর আমার কাছে আসিস গার্লফ্রেন্ডের দরদ দেখাতে এসেছে। 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড ওর, তাও কত কষ্ট হলো। কিন্তু তোর তো কোনো বয়ফ্রেন্ড নাই, তাহলে কালকে ওইভাবে হলুদ লাগালোই বা কে তোকে? সত্যি করে বলবি কিন্তু। চাচাতো বোন রিমির কথায় চমকে উঠলাম। কালকে রাতের ঘটনা তো প্রায় ভুলে গিয়েছিলাম আমি। শীতল হাতের ঠান্ডা স্পর্শটা মনে করতে একবার আবারও চমকে উঠলাম আমি। অন্ধকারে হঠাৎ এসে কে আমাকে ওইভাবে হলুদ লাগালো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। পিছনে ফিরে তাকালে আলো ধরলে কাউকেই দেখতে পাইনি ওখানে। তখন এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ মুখ বন্ধ করে ছুটে এসেছিলাম বাসার দিকে। পায়ের সাথে কিছু লেগে পড়ে যেতে লাগলেও তখন তাসফি ভাইয়া এসে আমাকে ধরে ফেলে। কিভাবে বলবো কিছুই বুঝতে পারছিলাম না জন্য আমাকে একটা চেয়ারে এনে বসিয়ে দিল, আর একটা গ্লাস আমার দিকে এগিয়ে দিল। পানিটা আমি ঢকঢক করে খেয়ে নিলাম আর তাকালাম। তাকিয়ে দেখি পুরো কাজিন দল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু শান্ত হয়ে পুরো ঘটনাটা বলতেও তারা অবাক হয়ে যায় তাসফি ভাইয়ের বারণে। তারপর আর সেটা নিয়ে কেউ জিজ্ঞেস করেনি তখন, তাই একদম ভুলে গিয়েছিলাম ঘটনাটা। কয়েক সেকেন্ড পর চট করে মাথায় কিছু একটা খেলে গেল আমার। হয়তো বুঝতে পারলাম কে এই মহান কাজটা করতে পারে। কাল রাতে ভীষণ রকমের ভয় পাওয়ার ফলে কথাটা আমার মাথাতেই আসেনি। এই মহান কাজটা হয়তো রাহাত ছাড়া আর কেউ করতে পারেনি। ওর নতুন নতুন সিম আর ফোনের অভাব নেই, খুব ভালোভাবেই জানা আছে আমার। কাল রাতে অচেনা নাম্বারের কল মূল কারণটা হচ্ছে আমাকে ভয় দেখানো, সেটা আমি নিশ্চিত। দাঁতে দাঁত চেপে রাগী গলায় সবার দিকে তাকিয়ে বললাম, ওই কাজটা যে কোন শয়তানে করেছে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। নুন জাল দিয়ে তাকে যে চিবিয়ে খাইনি এটাই তার ভাগ্য, কিন্তু ঝাড়ু দিয়ে পিটিনি খাওয়া যে তার কপালে আছে সেটা হয়তো সে জানে না। আমার কথা শুনে খুক খুক করে কেসে উঠলেন তাসফি ভাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও রিফু রাহাত হাসতে লাগলো। তাসফি ভাইয়ার দিকে একবার তাকালাম, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রাহাতের দিকে রাগে চোখে তাকিয়ে আবারও বলতে লাগলাম, এই শয়তান, তুই আমার সাথে এমন করেছিস তাই না? সত্যি করে বল। বলছি সারাদিন আমার পিছনে পড়ে থাকতে তোর খুব ভালো লাগে। জানিস কাল কতটা ভয় পেয়েছিলাম? আমার কথা এবার খুক খুক করে কেসে উঠল রাহাত। ও হয়তো বুঝতে পারেনি আমি এবার ওর কথা বলবো। রিফাবু সমানে তার পিঠে ডলেই যাচ্ছে। রাহাত কাশি থামিয়ে তারপর করুণ চোখে তাসফি ভাইয়ের দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলো, দেখলাম তোর সাহস কত দূর, খুব তো বড়াই করিস, তোর সাহস বেশি। কিন্তু কালকেই তো প্রমাণ পেয়ে গেলাম যে তুই একটা ভিতর ডিম। তোকে তো আমি কথাটা আর শেষ করতে পারলাম না, তার আগেই আমার মা জননী এসে গলা বাড়িয়ে ডাকতে লাগলো তাদের আদরের ছেলে তাসফিকে। তাসফি, কিরে বাবা, খাবি কখন তোরা? কতটা বেলা হয়ে গেছে দেখছিস? এসব পরে করিস, সকালের খাবার খেয়ে নে সবাই, তারপর এসে হাত লাগা শেষ হবে। কত কাজ পড়ে আছে এখনো। তাসফি ভাইয়া বলল, আসছি মামি, তুমি চাও? আম্মু বলল, তাড়াতাড়ি আই সবাই। উফ, বিয়ে বাড়িতে কত কাজ চারোদিকে। তারপর বলতে বলতে চলে গেল আমার মা জননী। এখানে যে আমিও আছি সেটা তার চোখেই যেন পড়লো না। তাদের আদরের ছেলেটাকে চোখে পড়লো শুধু, আমরা যেন এখানে কেউ নেই। তাসফি ভাইয়া বলল, চল সবাই আগে খাওয়া দাওয়া করে তারপর সাইডের কাজটা শুরু করলেই হবে। মামি তো আর সারাদিন খাবার নিয়ে বসে থাকবে না। সাই দিল সবাই তাসফি ভাইয়ের কথায়। রাহাত একটু পর পর হেসে যাচ্ছে আমাকে দেখে, আর আমি রাহাতের উপর রাগ নিয়ে কটমট চোখে তার দিকে তাকিয়ে ওকে বলে দিলাম। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফি ভাই বলল, তোকে কি আবার অন্যভাবে বলতে হবে নাকি যাওয়ার কথা? তোর জন্য কি মামি সারাদিন খাবার নিয়ে বসে থাকবে বেয়াদব? আমি বললাম, যাচ্ছি তো, আর তোকে আমি ঝাড়ুপিটা করবই, মনে রাখিস। যাচ্ছি কথাটা তাসফি ভাইয়াকে বললেও শেষের কথাটা রাহাতকে উদ্দেশ্য করেই বললাম। বলে আর দাঁড়ালাম না সেখানে, ঘটঘট পায়ে এগিয়ে আসতে লাগলাম বাসার দিকে। কি মনে করে আমায় সবাই? কালকে না হয় একটু ভয় পেয়েছিলাম, তাতে সবাই কি হাসাহাসি। আর ওভাবে অন্ধকারে হুট করে এসে হলুদ লাগালে ভয় পাওয়াটা স্বাভাবিক। যেতে যেতে এবার পিছনের দিকে তাকালাম, সবাই হাসি মুখে বাসার দিকে আসছে। চোখ যখন তাসফি ভাইয়া আর রাহাতের উপর পড়ে, সব রাগগুলো যেন তাদের উপর এসে জমা হলো। সহ্য হচ্ছে না এই দুইটাকে আর। সামনে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম।
খাওয়ার কথা শুনে অনেকটা খিদে পেয়ে গেছে এতক্ষণে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়লাম। রূপা, এই রূপা, দরজা লাগিয়ে রেখেছিস কেন? দরজাটা খোল তাড়াতাড়ি। উচ্চ স্বরে কণ্ঠটা ভেসে আসতে ড্রেসিং টেবিলের আয়না থেকে চোখটা সরিয়ে দরজার দিকে তাকালাম। গলাটা আব্বুর চাচাতো বোন তাহেরা ফুপির। ফুপিদের মাঝখানে সকলের বড় তিনি। সবেমাত্র গোসল সেরে বেরিয়ে এসেছি। গোসল সেরে প্রতিদিন আয়নার সামনে দেখা আমার প্রতিদিনের অভ্যাস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করতেই ফুপির গলা কানে আসে। মূলত রেডি হবার জন্য বাথরুম থেকে বেরিয়ে দরজা আটকিয়েছিলাম। রিমি আপুকে সকাল সকালই পার্লারে নিয়ে যাওয়া হয়, আর সাথে পুরো রিফাপু সহ পুরো কাজিন দলকে নিয়ে যাওয়া হয়। পার্লারের সাজাটা সবচেয়ে বিরক্তিকর একটা কাজ, এজন্যই আমার বাসায় থেকে যাওয়া। চুলে পেঁচানো তোয়ালেটা চুলে রেখেই গেলাম দরজার কাছে। দরজা খুলে দিতেই ফুপি তাড়াহুড়ো করে রুমে ঢুকে পড়লো আর বলতে লাগলো, কতক্ষণ ধরে ডাকছি তোকে, তৈরি হব কখন বলতো? একটু পরে বরযাত্রী চলে আসবে। কথাগুলো বলতে বলতে কোনায় রাখা ব্যাগগুলো থেকে নিজের ব্যাগটা টেনে বের করতে লাগলেন। পরখ করে দেখে নিজে একটা শাড়ি বের করলেন। ফুপি বেশ শৌখিন মানুষ, সবকিছুতেই তার পারফেক্ট হওয়া চাই। নিজে পরার জন্য একটা জামদানি শাড়ি হাতে নিলেন। ব্যাগটা ওভাবে রেখে তারপর আস্তে আস্তে বললেন, উফ বাবা, এতক্ষণে রেডি হওয়ার সময় পেলাম, এজন্য তুইও রেডি হয়ে নে তাড়াতাড়ি, বরযাত্রী এলো বলে। আমি বললাম এই তো এখন রেডি হব। আমার উত্তরটা আদা শুনেই এগিয়ে গেলেন তিনি। এই মানুষটা এমনই, সব কাজেই তার তাড়াহুড়া করতে হবে। এতক্ষণ সবটা কাজেই তাড়া দিয়েছেন সবাইকে, ওনার প্রধান কাজ এটাই। ফুপির চিন্তা ছেড়ে এবার আমি দরজা আটকে দিলাম। আসলেই অনেক দেরি হয়ে গেছে। বরযাত্রী এখন না আসলেও কাজিন দলদেরকে নিয়ে রিমিয়াপুর ফেরার সময় হয়ে গেছে। আর এইদিকে আমার কিছুই হলো না। জামাটা পরার জন্য হাতে নিতে দরজায় আবারও টোকা পড়লো। কে বলতেই ওপাশ থেকে ভেসে আসলো চাচির কণ্ঠ। জামাটা বিছানায় রেখে আবারও দরজা খুলে দিলাম। রুমে ঢুকে চাচি আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে রূপা, তুই এখন গোসল করলি? রেডি হবি কখন? আমরা তো কাজের জন্য সময় পাচ্ছি না। তোর তো কোনো কাজ নেই। রিমিকে নিয়ে ওরা এখনই চলে আসবে পার্লার থেকে, আর বরযাত্রীও তো 3টার দিকেই চলে আসবে। তাড়াতাড়ি কর। তোমাদের অতি আদরের বজ্জাত ছেলেটার ফরমাস খাটতে খাটতে তো এত দেরি হয়ে গেল। বজ্জাত লোক একটা, সুযোগ বুঝে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিল। কথাটা মনে মনে বললেও মুখে আনতে পারলাম না। ঠোঁটে হাসি দিয়ে বললাম, এই তো এখনই করছি, নতুন দুলাভাই আসতে তো এখনো দেরি। আচ্ছা, আতিফা কি করে? চাচি বলল, কি আর করবে বল, ওর যা কাজ। তোর কাছে সে যে বাকি বাচ্চাদের সাথে ছুটোছুটি করছে, আর বলছে আমাকে বেশি সুন্দর লাগছে। আমার লোপা আপু সেজে দিয়েছে আমাকে, বলেই হাসতে লাগলো চাচি। আমিও হেসে উঠলাম। পিচিটা আমার হাতে সাজতে ভীষণ ভালোবাসে। হুট করে এক সময় এসে আমাকে বলবে, লোপা আপু আমাকে সেজে দাও। সাজার পর পুরো বাড়িটা সবাইকে দেখিয়ে বেড়াবে, আর তাকে কেমন লাগছে জিজ্ঞেস করবে। চাচি আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পরে কিন্তু আর সময় পাবি না। আমি বললাম তারপর আর চাচি সেইখানে দাঁড়ালো না। নিজের ব্যাগ থেকে একটা পরার জন্য শাড়ি নিয়ে চলে গেলেন। এই একটা জিনিসে আমি ভীষণ বিরক্ত। বাসায় এত এত রুম থাকলেও সবার আমার রুমেই ব্যাগটা রাখতে হবে। আমার রুমটা নাকি সবচেয়ে নিরাপদ একটা স্থান, তার মাঝে বিয়ে বাড়ি, চারদিকে চেনা অচেনা আত্মীয় ছড়াছড়ি, কখন কি চুরি টুরি হয়ে যায় বলা তো চায় না। এসব কথা বলেই ফুপি চাচিদেরকে পাঠিয়ে দেয় আমার রুমে। 4 তলার এই বিশাল বাড়িটা আমার বড় চাচা ও আব্বুর সযত্নে গড়ে তোলা, আর নিচতলায় ছোটখাটো একটা গ্যারেজ সহ একটা ফ্ল্যাট রয়েছে। 3 তলা ও 4 তলা দুটো 4টা ফ্ল্যাট, আর দোতলায় 2টা ফ্ল্যাটের জায়গায় বিশাল বড় একটা ফ্ল্যাট। উপরে 4টা ভাড়া দেওয়া থাকলেও দোতলা পুরোটা জুড়ে আমরা থাকি। 8 রুমের বিশাল বড় একটা ফ্ল্যাট হওয়া সত্ত্বেও আমার রুমটাই সকলের একটু বেশি আগ্রহ দেখায়। মাঝে মাঝে এত আত্মীয় স্বজনের ভালো লাগলেও বিশাল বিরক্তির কাজ হয়ে দাঁড়ায় এই একটা জায়গায়। চাচি চলে যাবার পর দরজাটা আর আটকাতে পারলাম না। একে একে 2 ফুপি আসলো, রিমিয়াপুর বড় মামি, আরেকটা চাচি আসলো। বিরক্তির সীমা যেন এখন ছাড়িয়ে গেল আমার। মুখ ফুটে কিছু বলতেও পারছি না, আর না পারছি সহ্য করতে। বিরক্তিগুলো এখন রাগে পরিণত হলো। রাগটা হলো আমার মাতা জননী ও মিস্টার তাসফির ওপর। আম্মু যদি না বলতো যে আমার রুমে ব্যাগ রাখার, তাহলে তো আর কেউ ব্যাগ রাখতো না। আর তাসফি ভাইয়া, তার কথা আর কি বলবো, এক প্রকার ভয় দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে ছেড়েছেন। সকালের নাস্তার পর কোনো সময় নষ্ট না করে সবাই নিচে এসে ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাসফি ভাইয়ার কথায় আমার কোনো কাজ না থাকায় আমি চুপচাপ বসে থেকেছি, দেখছিলাম তাদের কাজগুলো। প্রায় 1 ঘন্টা পর রিমি আপু এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো পার্লারে যাবার জন্য। পার্লারের কথা শুনে সবাই যেন খুশি হয়ে ছুটতে লাগলো, আর বাসার ভিতরে ঢুকে গেল রেডি হতে। সাথে গেল ভাইয়েরা সহ ও রিমি আপু ও শিফ আপু। আমাকে যাবার জন্য বলতেই আমি বলে উঠলাম, না না, আমি ওসব আটা ময়দা মাখতে যাব না।
জানোই তো পার্লারের সাজা আমার খুব বিরক্তি লাগে। তাছাড়া তুমি বউ মানুষ, তোমার কথা আলাদা, আমি তো যাব না। আমার কথাই হেসে উঠল সকলে। রিমো আপু বলল, এটা কোনো কথা রূপা? আমার বিয়ে আর তুই পার্লারে সাজবি না? কেমন কথা হলো এটা? আমি বললাম, ধুর, আমি তো আর শাড়ি পরবো না যে পার্লারে যেতে হবে। শাড়ি পরলে না হয় তোমাদের সাথে যেতাম। তাছাড়া আমার শাড়ি পরার শখ চিরতরে মিটে গেছে। শেষের কথাটা বিড়বিড় করেই বললাম। তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছেন তিনি। ওনাকে দেখে রাগ মিশ্রিত ভয় এসে হানা দিল আমার মনে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। রিফ আপু বলে উঠল, আপু ছাড়ো তো, ওকে হাজারবার বললেও সে যাবে না। এমনিতেই সুন্দরী মানুষ, ওর না গেলেও চলবে। চলো তো, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, বলেছে তোকে? তোমরা সুন্দরী মানুষ, আরো সুন্দর হয়ে এসো। আমার এসবে ভালো লাগে না। রিমি আপু যাও তো তুমি, তা না হলে দেখা যাবে তুমি আসার আগেই নতুন দোলাভাই এসে হাজির হয়েছে। বেচারা বউকে খুঁজেই পাবে না। বলেই আমি হাসতে লাগলাম। আপু আমার মাথায় টোকা দিয়ে বলল, পাজি হয়ে যাচ্ছিস দিন দিন। আমি কিন্তু তোর বড় আপু হই। খিলখিল করে হেসে উঠলাম আমি। সাথে সবাই হাসছে। রিমি আপু বেশ লজ্জা পেয়েছে। হঠাৎ তাসফি ভাইয়া বলে উঠলেন, তোরা যা রিমি, এমনিতেই সারাক্ষণ ও পেতনি সেজে থাকে। এইভাবেই তোর বিয়েটা কাটিয়ে দেখ, তাতে বরং কিছু একটা লাভ হবে। ওকে দেখিয়ে তোর জামাইকে ভয় দেখিয়ে গেট থেকে বেশি টাকা পাবো। কথাটা শুনতে যেন হাসির বন্যা বয়ে গেল। হু হু করে সবাই হাসতে লাগলো। ভিতরে ভিতরে জ্বলে উঠলাম আমি। আসলে বজ্জাত একটা মানুষ উনি। রাগ রাগ চোখে ওনার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিলাম। রিমি আপু আর কিছু বলল না। রিফ আপুকে শুধু এইটুকু বলল যে চল। নিজেই হাঁটতে লাগলো। তারপর রিফ আপু চলে গেল পিছন পিছন। আপুরা চলে যেতেই কাচের মাচেরা হাত বলে উঠল, তুই খারাপ হলে কি হবে? তোর জামাইয়ের কপালটা বড্ড ভালো রে রূপা, অনেক ভালো মানুষ উনি। অবাক হয়ে চট করে তাকালাম ওর দিকে। এই ছেলেটা আমার জামাই পেল কোথায়? আর তার ভালো দিকটাই বা দেখলো কিভাবে? আবার তাকে ভালো বলছে, আমাকে খারাপ বলছে। আমাকে খারাপ বলেছে মনে হতেই একদল রাগ এসে ভিড় জমালো আমার চোখে। রাহাত আমার রাগী চোখ দেখে বলেই উঠল, না মানে সেটা বলেনি। বিয়ের দিন পার্লারে সাজবি না, তাতে তোর জামাইয়ের টাকাটা বেঁচে যাবে আর কি। কিন্তু বেচারা এমন পেতনিকে থেকে ভয় পাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আফসোসের সুরে বলতে লাগলো রাহাত। আবারও হাসির রোল পড়ে গেল যেন। সাথে এই বজ্জাত লোকটা তো আছেই। তেতে উঠলাম আমি আর বললাম, এই শয়তান, কি বললি তুই হারামি? তোকে আমি কি করব যে আজ আমি নিজেও জানি না। দাঁড়া, এক্ষুনি চাচুর কাছে গিয়ে বলছি, তারপর দেখ কি হয়। অতিরিক্ত রাগের বসে কথাটা বলে উঠে পড়লাম চেয়ার ছেড়ে। এগোতে লাগলাম সামনে। উদ্দেশ্য চাচুর কাছে নালিশ দেওয়া। আমার এই উদ্দেশ্যের ব্যাঘাত ঘটালো তাসফি ভাইয়া। আর বলল, আমার মামার টাকায় খেয়ে খেয়ে রাগের মাত্রা দেখি বহুগুণ বেড়েই চলেছে। বড়দের সামনে রাগ দেখাস, আজকে মামিকে বলতে হবে দেখছি। এত রাগ না দেখিয়ে চুপচাপ কাজে হাত লাগা, বেয়াদব একটা। থেমে গেল আমার পা দুটি। এক ধমকেই যেন আমি শেষ। উফ, কেন যে ওনার সামনে বাহাদুরি দেখাতে গেলাম। এখন হলো তো, এক ধমকেই তোর সব বাহাদুরি ফুস হয়ে গেল। পিছন ফিরে তাকালাম, সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু রাহাত আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে চলেছে। কটমট করে রাহাতের দিকে তাকালেও তাসফি ভাইয়ার কথা ভেবে আবারও কমলতা নেমে এলো। আস্তে করে বললাম, আমি তো এসব পারি না। তাসফি ভাইয়া বলল, সারাদিন খাওয়া আর ঘোরা ছাড়া আর তুই কি পারিস? বেয়াদব, আমার হাতে হাতে সাহায্য কর, আয় এদিকে। আমি জানি এখন যদি না বলি তা উনি মানবেন না। এবার যখন বলেছেন আমাকে দিয়ে কাজটা উসুল করেই ছাড়বেন। বাধ্য হয়ে শুনতে হয় ওনার সব কথা। তারপর আমাকে দিয়ে এটা ওটা করিয়ে গেছেন এতক্ষণ। আপু ও ভাইয়ার বসার জায়গা সহ গেট পর্যন্ত সাজিয়েছেন আমাকে নিয়ে। ওনার অত্যাচারে মনে হচ্ছিল রিমি আপুর কথা মেনে পার্লারে যাওয়াটাই আমার জন্য ভালো ছিল। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমার অবস্থাটা ঠিক তেমনই হয়েছিল। এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেই দরজা ধাক্কাক না কেন কিছুতেই দরজা খুলবো না। জামাটা পরা শেষ করে তবেই দরজা খুলবো। ভাবনার অবসান ঘটিয়ে চুল থেকে তলাটা খুলে ফেললাম। আগে চুলটা শুকানো আমার জন্য খুব দরকার। লম্বা চুল যে শুকানো কতটা কষ্টের সেটা শুধু তারাই বোঝে যাদের চুল লম্বা। চুলটা ছেড়ে দিয়ে বিছানা থেকে যখনই জামাটা হাতে নিলাম, জামা নিয়ে যখনই পড়তে যাব, তখনই আবারও দরজায় ধাক্কার আওয়াজ পেলাম। নিজের সিদ্ধান্তে অটল থাকলেও তা ভেঙে গেল যখন ফুপির আওয়াজ পেলাম। বড় মা আম্মুর চেয়ে আমাকে বেশি ভালোবাসে, তাকে তো আর অপেক্ষা করানো সম্ভব না। দরজাটা খুলে দিয়ে খাটের দিকে আসতে লাগলাম আর বলতে লাগলাম, ও ফুপি দেখো তো, তখন থেকে সেই জামা কাপড় নিয়ে বসে আছি, কিছুতেই রেডি হতে পারছি না তোমার সেই আদরের বজ্জাত ছেলেটার জন্য। আটকে গেল কথাটা আমার। আটকে উঠলাম যেন আমি। ভয়ে হৃদস্পন্দনটা তড়িৎ গতিতে প্রবাহিত লাগলো বারংবার।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার খুনসুটি গল্পের 2 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে কিছু কমেন্ট করে দিবা, আর ভিডিওটা যদি পারো শেয়ার করে দিবা। অসুস্থতা আর ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, আর যার কারণে ইউটিউব চ্যানেলের রিচ এবং ভিউ একদম ডাউন হয়ে গেছে। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা সকলেই এই ভিডিওতে কমেন্ট করো। তো সবাই বেশি করে ভালো ভালো কমেন্ট করবা। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে 500 লাইকের টার্গেট থাকবে। যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব অথবা নতুন কোনো গল্প আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। যারা যারা এই পর্বটা দেখেছো তারা সকলেই নেক্সট পর্বের জন্য অপেক্ষা করো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।